আপনারা জানেন গতকাল দুটি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সে সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটার রেঞ্জে পৌঁছেছে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটা জ্বালানি খালাস করতে পারবো। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অতীতেও বলেছিলাম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলছি, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি। এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা, তার একটি সিংহভাগ এসেছিল, বাকি যে অংশটা রয়েছে সেই অংশ ধারাবাহিকভাবে আসছে। এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। না, এখনো মেয়াদ আছে, এটা প্রতি বছরে এটা আমাদের রিনিউ হয়, এটা মেয়াদ আছে, এটা নিয়ে কোনো সংকট নেই। আপনারা দেখেছেন গতকাল ব্রান্ড ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে $115 পর্যন্ত উঠে গিয়েছিল, পর দিন শেষে যেটি $106 ছিল। এটি তো আসলে স্বাভাবিকভাবে অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। কিন্তু বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার নয়, এটি জনগণের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকারের উপর চাপ তৈরি হচ্ছে, অর্থনীতির উপর চাপ তৈরি হচ্ছে। তারপরও আমরা জনদুর্ভোগ বাড়ুক এটা চাই না, কারণ করোনা মহামারীর সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, সে মূল্যস্ফীতি তো এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সেই বিবেচনায় আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। না, আমরা রাইড শেয়ারিং যারা তাদেরকে আমরা রাইড শেয়ার, এটা তো আপনারা নিজেরা জানেন, এটা সারা দেশে রাইড শেয়ারিং এর একটা প্র্যাকটিসটা নেই। যে সমস্ত এবং যারা রাইড শেয়ারিং করেন তাদের তো একটি পরিচয়ও আছে, পরিচয়পত্র রয়েছে। তো যেখানেই রাইড শেয়ারিং ব্যবস্থা চালু রয়েছে এটা তাদের জন্য প্রযোজ্য, সকলের জন্য নয়। আমরা বিকল্প চিন্তা যুদ্ধ শুরুর প্রথম থেকেই করছি। আমরা আশা করি সকলের শুভবুদ্ধি উদয় হবে এবং যুদ্ধ অচিরেই থেমে যাবে। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, যুদ্ধ যদি একটু এই লম্বা হয়, একটু দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারি তার জন্য, অর্থাৎ আগামী এপ্রিল মের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। আমরা তো আপনার বারংবার বলছি এপ্রিল মের আগ মানে মার্চ মাস, আমরা তো দায়িত্ব নিয়ে বলছি মার্চ মাসে তো জ্বালানির কোনো সংকট আমাদের বিবেচনায় নেই এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই নেই, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী এপ্রিল মেতে যেন কোনো সংকট না হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন আমরা তো মূলত ক্রুড অয়েল আমরা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসি, সেখানে হরমুজ প্রণালীর সংকটের কারণে একটি সংকট তৈরি হয়েছে। কিন্তু আমরা রিফাইন্ড অয়েল তো আমরা ইস্টার্ন কান্ট্রি থেকে নেই, এটা তো আপনারা নিজেরা বারংবার জানেন। আমরা মালয়েশিয়া থেকে নেই, সিঙ্গাপুর থেকে নেই, ইন্দোনেশিয়া থেকে নেই। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। সিলিং করে দিয়েছি, সিলিং করে এই কারণে দিয়েছি, গাড়িতে কতটুকু তেল নিবে অতি ইচ্ছা করে বেশি নিতে পারে, তার ট্যাঙ্কি কতটুকু নিতে পারবে মোটরসাইকেল বা প্রাইভেট কার, তার সিলিং মানে একটা নির্দিষ্ট পরিমাণ আছে 60 লিটার বা 40 লিটার, সে রিজার্ভ করে বাসায় রাখার সুযোগ নাই। তাহলে কেন সিলিংটা না, সিলিং কেন করে দিয়েছে এটা তো খুব স্পষ্ট, আমরা তো বারংবার বলেছি। এটা শুধু আমরা বলেছি তা না, আপনারা যারা অনুসন্ধিৎসু রিপোর্ট করেন
অনুসন্ধানী রিপোর্ট করেন, আপনারা তো নিজেরা এটা লিখেছেন, আপনারা তো পেয়েছেন, গড়ে যেখানে 12,000 টন ডিজেলের চাহিদা দৈনিক ছিল, সেখানে 24,000 25,000 টন পর্যন্ত জ্বালানি সরবরাহ করেও কিন্তু লম্বা লাইনকে কিন্তু সংক্ষিপ্ত করা যায়নি। চাহিদা বাড়ার কারণটা কি এই মুহূর্তে হঠাৎ করে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমি তো বললাম একটা আশঙ্কা থাকে, একটি আতঙ্ক থাকে, যদি আগামীকে জ্বালানি না পায়, যদি জ্বালানির দাম বৃদ্ধি পায়, এটা তো একটা হিউম্যান নেচার, এটা কোনো অস্বাভাবিক আমরা ভাবে দেখছি না। কিন্তু যেহেতু এটা তো অঙ্কের ব্যাপার, আপনি আপনার চাহিদা দ্বিগুণ এবং তিনগুণ পর্যন্ত সরবরাহ করবার পরে যখন লম্বা লাইন, তখন আপনি এই যে প্যানিক বাইং, আপনি বিবেচনায় নিয়েই সরকারের একটি নির্দিষ্ট মজুদ আছে এবং চাহিদা বিবেচনায় নিয়েই আমাদের সাপ্লাই চেইন আমরা কাজ করি। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা রেশনালি চিন্তা করেছি। এটা তো বেরিয়ে আসছে যে কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে 10,000 লিটার 5,000 লিটার, এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে, তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি, বাট যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের তো এলএনজিটা পুরাই মধ্যপ্রাচ্যের থেকে ডিপেন্ডেন্ট, ঠিক না? সেক্ষেত্রে এই সংকট যদি আরো দীর্ঘমেয়াদী হয়, তাই এলএনজি আমদানির ব্যাপারে কি অন্য কোথা থেকে আনবেন বা আমরা কোথা থেকে আনবো আপনাদেরকে সুস্পষ্ট করে এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু আমি আপনাদেরকে বারংবারই বলেছি, যখন একটি সরকারের দায়িত্বে রয়েছি, জনগণ যখন এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, তখন আমরা বিকল্প উৎস নিয়ে অবশ্যই কাজ করছি এবং আমরা কাজ করব যাতে করে কোনোভাবেই এই সংকট বাংলাদেশের মানুষকে স্পর্শ না করতে পারে।